Welcome viewers to my channel Passion for English Literature. Now I am going to discuss a question that is taken from the poem The Good Morrow written by John Donne. The question is, bring out the elements of metaphysical poetry from The Good Morrow, or why do you think that The Good Morrow is a metaphysical poem? Viewers, the question is very important and this question is open set in the exam paper. Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. Let's get started. Again, I am going to tell the question. Bring out the elements of metaphysical poetry from the Good Morrow. Good Morrow কবিতা থেকে metaphysical poetry উপাদানগুলো প্রকাশ করো আর বের করো। Or why do you think that the Good Morrow is a metaphysical poem? অথবা কেন তুমি মনে করো যে গুড মোরো হচ্ছে একটা মেটাফিজিক্যাল কবিতা। দ্য গুড মোরো বিলংস টু এ ট্রেডিশন নোন অ্যাজ মেটাফিজিক্যাল পোয়েট্রি। মেটাফিজিক্যাল পোয়েট্রি হচ্ছে যে কবিতা লেখার কতগুলো প্রথা রীতিনীতি, সেই প্রথা রীতিনীতির অন্তর্ভুক্ত হচ্ছে গুড মোরো। দিস স্কুল অফ পোয়েট্রি ওয়াজ ইনোভেটেড বাই জন ডান, অর্থাৎ মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি এটা প্রচলন করেন জন ডান। অর্থাৎ এই প্রথায় যে কবিতা লেখার মেটাফিজিক্যাল কবিতা লেখার মানে মেটাফিজিক্যাল রীতিনীতি নিয়মকানুন অনুসরণ করে কবিতা লেখার প্রচলন করেন হচ্ছে জন ডান। ইন রিয়াকশন টু এলিজাবেথিয়ান কনভেনশনাল লিউসিডিটি, মেলোডি অ্যান্ড আইডিয়ালাইজেশনস অফ লাভার্স। কিসের বিপরীতে? এলিজাবেথিয়ান যুগে যে কবিতা লেখার কিছু প্রথা ছিল, সে প্রথাটা হচ্ছে লিউসিডিটি, স্পষ্টতা থাকতে হবে, ভাষার স্পষ্টতা থাকতে হবে, মেলোডি কবিতার মধ্যে সুর ছন্দ থাকতে হবে, অ্যান্ড আইডিয়ালাইজেশনস অফ লাভার্স এবং প্রেমিক প্রেমিকাদেরকে আদর্শস্বরূপ উপস্থাপন করতে হবে। তো এই সমস্ত প্রথার বিপরীতেই জন ডান এই মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি প্রচলন করেন। The group of poets who wrote in this tradition preferred logic to emotion, terseness to elaboration, directness to oblique references, and abstract to concrete. অর্থাৎ এখানে বলছেন দ্য গ্রুপ অফ পোয়েটস, মানে এই মেটাফিজিক্যাল কবি যারা আছে, যারা এই প্রথায় যে সমস্ত কবিরা এই মেটাফিজিক্যাল ট্রেডিশন বা মেটাফিজিক্যাল প্রথায় যে কবিতাগুলো যারা লিখত, তারা প্রিফার্ড লজিক টু ইমোশন, তারা আবেগের থেকে যুক্তিকে বেশি পছন্দ করত। টার্সনেস টু ইলাবোরেশন, মানে ব্যাপকভাবে বা বড় আকারে উপস্থাপন করার থেকে তারা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করাকে পছন্দ করত। ডিরেক্টনেস টু অবলিক রেফারেন্সেস, মানে ঘুরিয়ে পেঁচিয়ে নানাভাবে কথা বলার থেকে তারা হলো ডাইরেক্টনেস, মানে সরাসরি বলা পছন্দ করত। অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট টু কনক্রিট, এবং মানে বাস্তব যে বস্তুর থেকে তারা অ্যাবস্ট্রাক্ট, মানে ভাবগত বা ভাবনাগত বা ধারণাগত বিষয়গুলোকেই তারা অধিক পছন্দ করত। দ্য গুড মোরো ইজ এ বিউটিফুল লাভ পোয়েম। গুড মোরো হচ্ছে একটা সুন্দর প্রেম কবিতা। ইট ইজ এ শর্ট পোয়েম, অর্থাৎ গুড মোরো হচ্ছে একটা ছোটো একটা কবিতা, বাট ইনক্লুডস অলমোস্ট অল দ্য ফিচার্স অফ এ মেটাফিজিক্যাল পোয়েম। অর্থাৎ গুড মোরো ছোটো একটা কবিতা, কিন্তু মেটাফিজিক্যাল কবিতার সকল বৈশিষ্ট্য এই গুড মোরো কবিতায় আছে। ইটস অ্যাব্রাপ্ট বিগিনিং, অর্থাৎ গুড মোরো কবিতাটি হঠাৎ করে বা অ্যাবনর্মালি হঠাৎ করে শুরু হয়, এর জন্য এর আছে হলো অ্যাব্রাপ্ট বিগিনিং। অ্যাবস্ট্রাক্ট থিম, মানে ধারণাগত বা ভাবনাগত বিষয়বস্তু। ইউজ অফ কনসিটের ব্যবহার। ব্লেন্ডিং অফ প্যাশন অ্যান্ড আর্গুমেন্টস, তাহলে আবেগ এবং যুক্তির মিশ্রণ। অ্যান্ড কলোকুয়ালিজম, অর্থাৎ চলিত রীতির ব্যবহার বা চলিত ভাষার ব্যবহার, অর্থাৎ আমরা দৈনন্দিন যে কথাগুলো যে শব্দগুলো ব্যবহার করি সেই শব্দগুলো ব্যবহার করার যে রীতি। ক্যারেক্টারাইজ ইট অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েম, অর্থাৎ আমরা এই কবিতার মধ্যে কবিতাটি হঠাৎ করে শুরু হয়েছে বা তারপর এর বিষয়বস্তু হলো ধারণাগত বা ভাবনাগত,
এখানে কনসিট ব্যবহার করা হয়েছে, আবেগ এবং যুক্তির মিশ্রণ ব্যবহার করা হয়েছে, প্রচলিত বা চলিত যে শব্দ ব্যবহার করা হয়েছে, এগুলোই এই গুডমোরো কবিতাকে আপনার মেটাফিজিক্যাল কবিতা হিসেবে বিশিষ্ট করেছে। A metaphysical poem usually begins suddenly without any formal introduction. একটা মেটাফিজিক্যাল কবিতা কোনো প্রকার নিয়মমাফিক বা আনুষ্ঠানিক সূচনা ছাড়াই হঠাৎ করে সাধারণত শুরু হয়। দ্য গুডমোরো অলসো begins suddenly somewhere at the middle of conversation. এই গুডমোরো কবিতাটিও কথোপকথনের মাঝখানে কোথাও হঠাৎ করে শুরু হয়। অর্থাৎ ভিউয়ার্স, আমরা জানলাম যে মেটাফিজিক্যাল পোয়েমের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা হঠাৎ করে শুরু হবে এবং কোনো প্রকার সূচনা ইন্ট্রোডাকশন থাকবে না। ঠিক একইভাবে গুডমোরো কবিতাটিও কথাবার্তার মাঝখানে হঠাৎ করে শুরু হয়েছে। এই দিক দিয়ে এটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েম। আই ওয়ান্ডার বাই মাই ট্রুথ, আমি শপথ করে বলছি যে আমি বিস্মিত, হঠাৎ করে শুরু হয়ে গেল। হেয়ার অ্যাট দ্য বিগিনিং, নাটকে একেবারে কবিতার শুরুতে এ ড্রামেটিক ইফেক্ট হ্যাজ বিন প্রডিউসড, কবিতার শুরুতেই একটা নাটকীয় প্রভাব তৈরি করা হয়েছে। বাই এ সাডেন স্টার্ট, মানে হঠাৎ করে কবিতাটি হঠাৎ করে শুরু হয়েছে। এই হঠাৎ করে শুরু হওয়ার কারণে একটা ড্রামেটিক ইফেক্ট তৈরি হয়ে গেছে বা প্রভাব তৈরি হয়ে গেছে। সেটা হঠাৎ করে কীভাবে শুরু হলো? উইদাউট টেলিং আস হু দ্য স্পিকার ইজ, টু হুম হি স্পিক্স অ্যান্ড অন হোয়াট হি স্পিক্স। সাধারণত আমরা কোনো গল্প বা কোনো কবিতা কোনো কিছু একটা শুরু করলে শুরুতে কে বলতেছে, কার সাথে কথা বলতেছে এবং কী নিয়ে কথা বলতেছে তার একটা ইন্ট্রোডাকশন যখন থাকে তখন সেটাকে একটা নিয়ম মাফিক বলা হয়, যে ফর্মাল ওয়েতে শুরু হলো। কিন্তু কোনো কিছুই কে বলতেছে, কার সাথে কথা বলতেছে, কিসের উপর কথা বলতেছে, এরকম যখন কোনো কিছুর ইঙ্গিত না দিয়ে যখন শুরু হয় তখন সেটাকে বলা হয় সাডেন স্টার্ট, হঠাৎ করে শুরু হয়েছে। এই হঠাৎ করে শুরু হওয়ার কারণে একটা ড্রামেটিক ইফেক্ট তৈরি হয়েছে। আচ্ছা, ইটিমোলজিক্যালি মেটাফিজিক্যাল মিনস বিয়ন্ড ফিজিক্যাল অর সামথিং। তাহলে উৎপত্তিগত বা ব্যুৎপত্তিগত দিক দিয়ে মেটাফিজিক্যাল মানে হচ্ছে যে বিয়ন্ড ফিজিক্যাল, অর্থাৎ শারীরিক বা কিছু বস্তুগত আছে যা আমরা দেখতে পাই তার বাইরেই, আর সামথিং অ্যাবস্ট্রাক্ট অথবা ভাবনাগত বা ধারণাগত কিছু। উৎপত্তি শব্দের উৎপত্তিগত দিক থেকে এরকমই মেটাফিজিক্যালের অর্থ এরকম। দ্য মেটাফিজিক্যাল পয়েন্টস মেজর থিমস ওয়ার লাভ, ডেথ অ্যান্ড রিলিজিয়াস ফেইথ হুইচ আর অল কনসেপচুয়াল ট্রুথস। তার মেটাফিজিক্যাল কবিদের যে প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম, মৃত্যু এবং ধর্মীয় বিশ্বাস, এবং এই প্রেম, মৃত্যু এবং ধর্মীয় বিশ্বাস এই সবগুলোই হচ্ছে ধারণাগত সত্য বিষয়। দ্য থিম অফ দ্য গুডমোরো ইজ লাভ। এই গুডমোরো কবিতাটির যে বিষয়বস্তু হচ্ছে প্রেম। সুতরাং আমরা এখানে জানলাম যে প্রেম, মৃত্যু এবং ধর্মীয় বিশ্বাস হচ্ছে মেটাফিজিক্যাল কবিদের বিষয়বস্তু। এখানে আমরা দেখলাম গুডমোরো কবিতার বিষয়বস্তু হচ্ছে প্রেম বা ভালোবাসা, যেটা হচ্ছে একটা মেটাফিজিক্যাল এর বৈশিষ্ট্য। ইট ডিলস উইথ স্পিরিচুয়াল লাভ, দ্য ইউনিয়ন অফ টু ইমর্টাল সোলস। তাহলে এই মেটাফিজিক্যাল কবিতাটি অর্থাৎ দি গুডমোরো কবিতাটি একটা আধ্যাত্মিক প্রেম বা আধ্যাত্মিক ভালোবাসা নিয়ে আলোচনা করে। সেটা হচ্ছে কি, সে আধ্যাত্মিক ভালোবাসা হচ্ছে দ্য ইউনিয়ন অফ টু ইমর্টাল সোলস, দুটি অমর আত্মার মিলন। It presents a saturated love which has nothing to do with physical instincts. তাহলে স্যাচুরেটেড লাভ অর্থাৎ পরিপূর্ণ ভালোবাসা, এই কবিতাটি পরিপূর্ণ ভালোবাসা এখানে উপস্থাপন করে। যে পরিপূর্ণ ভালোবাসার যে শারীরিক ইনস্টিংক্টস শারীরিক যে ইচ্ছার নিয়ে এখানে করার কিছুই নেই, এরকম একটা স্যাচুরেটেড লাভ উপস্থাপন করে এই কবিতাটি। ইন এনি মেটাফিজিক্যাল পোয়েম দ্য ইউজ অফ কনসেপ্টস ইজ ভেরি সিগনিফিক্যান্ট। যে কোনো মেটাফিজিক্যাল কবিতায় কনসেপ্টের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট কনসেপ্টস মেক এ পোয়েম মেটাফিজিক্যাল। মূলত কনসেপ্টেই
কনসিট একটা কবিতাকে মেটাফিজিক্যাল করে তোলে। ইন দ্য গুডমোরো দেয়ার আর সেভারেল কনসিটস। গুডমোরো কবিতায় কয়েকটি কনসিট আছে। দ্য আনঅ্যাওয়ারনেস অফ দ্য লাভার্স হ্যাজ বিন কম্পেয়ার্ড টু দ্য ইনোসেন্স অফ এ সাকিং বেবি। এখানে প্রেমিক এবং প্রেমিকার যে অসচেতনতা, সেটা একটা দুগ্ধ পান করা শিশুর সরলতা বা নিষ্কলঙ্কতার সাথেই তুলনা করা হয়েছে। সিমিলারলি, একইভাবে দ্য আনকনসিয়াস লাভ অফ দ্য লাভার্স হ্যাজ বিন কম্পেয়ার্ড টু এ ফার-ফেচড ইমেজ, দ্য স্লিপ অফ দ্য সেভেন স্লিপার্স। ঠিক একইভাবে বা অনুরূপভাবে প্রেমিক প্রেমিকার যে অবচেতন ভালোবাসা, সেটা হচ্ছে সাত ঘুমারুর যে ঘুম, এই ঘুম হচ্ছে ফার-ফেচড ইমেজ, মানে দেখা যাচ্ছে যে এখানে অবচেতন ভালোবাসা এবং যে ঘুম, এটা হচ্ছে বিসদৃশ কিছু একটা প্রতিবিম্ব। এই প্রতিবিম্বের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ আনকনসিয়াস লাভের সঙ্গে এখানে হলো ঘুমের তুলনা করা হয়েছে, যেটা হচ্ছে খুবই বিসদৃশ, মানে কোথায় অবচেতন ভালোবাসা এবং কোথায় হচ্ছে ঘুম, এর মধ্যে একটা তুলনা দেখানো হয়েছে কবিতার মধ্যে। তো যেটা হচ্ছে একটা কনসিট, মানে দুটি বিসদৃশ বা দুটি ভিন্ন ভিন্ন আপনার প্রতিচ্ছবি বা বিষয়ের মধ্যে যখন তুলনা করা হয় তখন সেটাকে বলা হয় কনসিট। অ্যাগেন, দ্য টু লাভার্স হ্যাভ বিন কম্পেয়ার্ড টু টু হেমিস্ফিয়ার্স অ্যান্ড দেয়ার সোলস ইউনিয়ন টু দ্য ইউনিয়ন অফ দ্য হেমিস্ফিয়ার্স, দ্য ওয়ার্ল্ড। আবার এখানে দুই যে প্রেমিক প্রেমিকা আছে তাদেরকে তুলনা করা হয়েছে দুইটি অর্ধগোলার্ধের সঙ্গে। হেমিস্ফিয়ার্স মানে গোলার্ধ, মানে গোলকের অর্ধেক, অর্থাৎ পৃথিবীকে যদি আমরা দুই ভাগ করি তাহলে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ এই দুই ভাগে বিভক্ত করা যায়। সেই দুই ভাগের সঙ্গে তুলনা করা হয়েছে প্রেমিক এবং প্রেমিকাকে, অর্থাৎ এখানে বলা হয়েছে প্রেমিক একটা গোলার্ধ এবং প্রেমিকা একটা গোলার্ধ, দুই গোলার্ধ মিলে একটা পৃথিবী। এর জন্য বলা হয়েছে যে দুইজন প্রেমিক প্রেমিকাকে গোলার্ধের সঙ্গে তুলনা করা হয়েছে। অ্যান্ড দেয়ার সোলস ইউনিয়ন টু দ্য ইউনিয়ন অফ দ্য হেমিস্ফিয়ার্স, দ্য ওয়ার্ল্ড। এবং তাদের যে আত্মার ইউনিয়ন, সেই আত্মার ইউনিয়নকে ওই গোলার্ধ যে আছে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের মিলনের সঙ্গে তুলনা করা হয়েছে। তাদের আত্মার যেমন মিলন, ঠিক একইভাবে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের মিলনের ফলে যে পৃথিবীর সৃষ্টি হয়, এভাবেই তাদের আত্মার মিলনের মাধ্যমে একটি পৃথিবীর সৃষ্টি হয় এবং উত্তর ও দক্ষিণ গোলার্ধের মিলনের মাধ্যমে একটি পৃথিবীর সৃষ্টি হয়। এই দুই পৃথিবীর মধ্যে একটা তুলনা করা হয়েছে। It is clear that all these unusual comparisons are made between two dissimilar and far-fetched images. তাহলে এটা স্পষ্ট যে এই সবগুলো আনইউজুয়াল, অস্বাভাবিক কিছু তুলনা এখানে করা হয় দুইটি ভিন্ন ভিন্ন অথবা বিসদৃশ বিষয়বস্তুর মধ্যে এখানে অস্বাভাবিক তুলনা করা হয়। দে প্রডিউস এ স্টার্নিং ইফেক্ট, মানে যখন দুইটি ভিন্ন ভিন্ন বস্তুর মধ্যে যখন তুলনা করা হয় তখন একটা স্টার্নিক অর্থাৎ বিস্ময়কর একটা প্রভাব সৃষ্টি হয়। এই বিস্ময়কর প্রভাবটা হচ্ছে এ মেটাফিজিক্যাল পোয়েম রিকোয়ার্স, অর্থাৎ দে প্রডিউস এ স্টার্নিং ইফেক্ট দ্যাট এ মেটাফিজিক্যাল পোয়েম রিকোয়ার্স, অর্থাৎ এই যে কনসিপ্টসগুলো আছে এই কনসিপ্টসগুলো একটা বিস্ময়কর বা হতবুদ্ধিকর একটা প্রভাব সৃষ্টি করে, যে প্রভাবটা হচ্ছে হতবুদ্ধিকর প্রভাবটা হচ্ছে একটা মেটাফিজিক্যাল কবিতার প্রয়োজন। বাই নেচার এ মেটাফিজিক্যাল পোয়েম হ্যাজ টু বি আর্গুমেন্টেটিভ, মানে স্বভাবতই একটা মেটাফিজিক্যাল কবিতাকে যুক্তিমূলক বা তর্কমূলক হতে হবে। দ্য থিম অফ দ্য পোয়েম ইজ ডেভেলপড থ্রু লজিক্যাল প্রেজেন্টেশন, এই মেটাফিজিক্যাল কবিতার যে বিষয়বস্তু এটা যৌক্তিক উপস্থাপনের মাধ্যমেই আপনার ডেভেলপড বা বিকশিত আগাতে হবে। ইন দ্য গুডমোরো, এই গুডমোরো কবিতায় দ্য প্যাশন অফ লাভ হ্যাজ বিন প্রেজেন্টেড থ্রু আর্গুমেন্টস, যে
প্রেম ভালোবাসার যে আবেগ, সে আবেগটা যুক্তিতর্কের মাধ্যমে এখানে উপস্থাপিত করা হয়েছে। এই দিক দিয়ে গুড মুড হচ্ছে মেটাফিজিক্যাল। আচ্ছা, দ্য সারপ্রাইজ অফ দ্য লাভার্স অ্যাওয়ারনেস of their mature love has been conveyed by references to the babies and 7 sleepers. এখানে বলা হয়েছে যে প্রেমিক এবং প্রেমিকার যে পরিপক্ষ প্রেম সম্পর্কে যে প্রেমিক সচেতন, সেই সচেতনতার ফলে যে সারপ্রাইজ মানে বিস্ময়, সেই বিস্ময় অর্থাৎ প্রেমিক তাদের পরিপূর্ণ ভালোবাসার কারণে সচেতন হয়েছে, সেই সচেতন হওয়ার কারণে সে বিস্ময়, তার মধ্যে বিস্ময় কাজ করছে, তার অভাব হচ্ছে। এই বিস্ময়টা এখানে কনভেট মানে প্রদান করা হয়েছে পাঠক কবিতার মধ্যে কীভাবে? বাই রেফারেন্সেস টু দ্য বেবিস অ্যান্ড 7 স্লিপার্স, মানে শিশু এবং 7 ভাইয়ের আপনার হলো যে উদাহরণ দিয়ে বা উল্লেখ করে বা তাদের কথা বলে এখানে ওই সারপ্রাইজটা প্রকাশ করা হয়েছে। The lovers' individual identity and yet their soul's unity has been logically suggested by the conceit of the hemispheres. এখন এখানে প্রেমিকের যে ব্যক্তিগত পরিচয় এবং তাদের আত্মার যে ঐক্য, সেই ঐক্য এখানে যৌক্তিকভাবে প্রকাশ করা হয়েছে বা যৌক্তিকভাবে ওই ঐক্যের ইঙ্গিত দেওয়া হয়েছে বাই দ্য কনসেইট অফ দ্য হেমিস্ফিয়ার্স, অর্থাৎ গোলার্ধদের কনসেইট ব্যবহার করে, অর্থাৎ উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ তাদের মিলনের ফলে পৃথিবী সৃষ্টি হয়েছে। ঠিক একইভাবে কবির আত্মা এবং কবির প্রেমিকার আত্মার মিলনের ফলেও একটি পৃথিবী সৃষ্টি হয়েছে, তাদের পৃথিবী। এবং এর মধ্যে যে তুলনা, দুটি ভিন্ন ভিন্ন বিসদৃশ বস্তুর মধ্যে যে তুলনা করা হয়েছে, সেই তুলনাটা এখানে যৌক্তিকভাবে দেখানো হয়েছে। দ্য লাভার্স বিলিভ ইন দ্য ইমর্টালিটি অফ দেয়ার লাভ হ্যাজ অলসো বিন লজিক্যালি সাজেস্টেড। এখানে তাদের যে প্রেম ভালোবাসা, অর্থাৎ প্রেমিক এবং প্রেমিকার কবিতার যে ভালোবাসার অমরত্ব, সেই অমরত্বে যে কবির যে বিশ্বাস, এই বিশ্বাসটা যৌক্তিকভাবে এখানে প্রকাশ করা হয়েছে। সিন্স দে লাভ ইচ আদার উইথ ইকুয়াল ইন্টেন্সিটি, যেহেতু তারা পরস্পরকে সমান তীব্রতা সহ বা সমান আবেগ সহ ভালোবাসে। দ্য লাভার আর গুস, সেহেতু প্রেমিক এখানে মানে যুক্তি প্রকাশ করে যে দে উইল কন্টিনিউ টু লাভ ইচ আদার ইভেন আফটার ডেথ, যে তারা তাদের মৃত্যুর পরও পরস্পরকে ভালোবাসতেই থাকবে, যেহেতু তাদের যে ভালোবাসাটা হচ্ছে, তাদের ভালোবাসার আবেগটা হচ্ছে সমান, এই জন্য তারা মৃত্যুর পরও তারা পরস্পরকে ভালোবাসতে থাকবে। সো দ্য প্যাশন অ্যান্ড আর্গুমেন্টস আর চার্মিংলি ব্লেন্ডেড ইন দিস পোয়েম। সুতরাং আবেগ এবং যে যুক্তি, সে যুক্তিকে চমৎকারভাবে এই কবিতার মধ্যে মিশ্রিত করা হয়েছে। In the metaphysical tradition, a poet usually uses colloquial language. মেটাফিজিক্যাল প্রথায় বা মেটাফিজিক্যাল কবিতায় একজন কবি সাধারণত চলিত ভাষা ব্যবহার করে, অর্থাৎ প্রতিদিন আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাগুলোই ব্যবহার করে সাধারণত। অ্যান্ড মেক্স হিজ পার্সোনা স্পিক ইন এ ডে টু ডে কনভারসেশনাল টোন। এবং এই কবি এই মেটাফিজিক্যাল কবিতার মধ্যে তার যে ব্যক্তি বা যে চরিত্র ব্যবহার করবে, সেই ব্যক্তি বা চরিত্রকে দৈনন্দিন প্রচলিত কথার সুরেই সে হলো কথা বলায় তার চরিত্রকে, অর্থাৎ কবি তা এই মেটাফিজিক্যাল কবিতায় যে চরিত্র ব্যবহার করে, সেই চরিত্রটা দৈনন্দিন কথোপকথন সুরে স্বাভাবিকভাবে যে কথা বলে, সেই রকম সুরেই হলো যে সেই চরিত্রকে কথা বলায়। জন ডান ইন দিস পোয়েম হ্যাজ ইউজড লেস কলোকুয়ালিজম দেন হি ইউজেস ইন হিজ আদার পোয়েমস। জন ডান এই দ্য গুড মুরো কবিতায় যে কম পরিমাণে মানে কম করে চলিত ভাষা ব্যবহার করেছেন,
দেন হি ইউজেস ইন হিজ আদার পোয়েমস। অর্থাৎ অন্যান্য কবিতায় যে রকম করে কলুকুয়ালিজম বা চলিত রীতি ব্যবহার করেছেন তার থেকে কম ব্যবহার করেছেন এই গুড মোরো কবিতায়। হাউএভার, যাই হোক, মোরো, ট্রোথ, ডেন, স্লাকেন আর দ্য কলকুয়াল ওয়ার্ডস। এখানে মোরো, ট্রোথ, ডেন এবং স্লাকেন এগুলো হচ্ছে ইংরেজিতে কলকুয়াল ওয়ার্ডস মানে চলিত শব্দ। দ্যাট অ্যাড অ্যান আনকনভেনশনাল প্লেয়ার টু দ্য পোয়েম, যেটা এই কবিতার মধ্যে একটা অপ্রচলিত নৈপুণ্য বা অপ্রচলিত কৌশল একটা যোগ করে। হিয়ার দ্য স্পিকার স্পিক্স অ্যালোন টু এ সাইলেন্ট বিলাভেড হুজ প্রেজেন্স ইজ আন্ডারস্টুড। এখানে স্পিকার বা বক্তা সে হলো একজন সাইলেন্ট বিলাভেড মানে নীরব প্রেমিকার সঙ্গে একাই কথা বলে, যে নীরব প্রেমিকার উপস্থিতি এখানে বোঝা যায়। ইট ইজ নাও অবভিয়াস দ্যাট দ্য গুড মোরো ইজ এ পোয়েম রিটেন ইন দ্য মেটাফিজিক্যাল ট্রেডিশন। এটা এখন স্পষ্ট যে গুড মোরো একটি কবিতা যেটা মেটাফিজিক্যাল প্রথায় লেখা হয়। জন ডান হেয়ার, অ্যাজ ইন হিজ আদার পোয়েমস, হ্যাজ ডিপার্টেড ফ্রম দ্য পেট্রাকান ট্রেডিশন অফ লাভ পোয়েমস। জন ডান এখানে তার অন্যান্য কবিতার মতোই পেট্রাকান প্রেম কবিতার প্রথা থেকে এখানে বিচ্যুত হয়েছেন। ইনস্টিড অফ আইডিয়ালাইজিং দ্য বিলাভেড মানে প্রেমিকাকে আদর্শস্বরূপ প্রকাশ করার পরিবর্তে বা একটা আদর্শ হিসেবে প্রকাশ করার পরিবর্তে দ্য লাভার শোস এ রিয়েলিস্টিক অ্যাটিটিউড টু লাভ ইন দিস পোয়েম। অর্থাৎ এখানে কবি কী করেছেন, তার প্রিয়তমাকে বা তার প্রেমিকাকে আদর্শস্বরূপ প্রকাশ করার পরিবর্তে তিনি এই কবিতার মধ্যে যে প্রেম ভালোবাসার প্রতি একটা বাস্তবিক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন। Thank you viewers for watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe the channel and press the bell icon for more videos.